রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করে দেয়া হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছে আপিল বিভাগ। তবে দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এ রায়ের মাধ্যমে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেল দলটি। এর আগে গত 14 মে রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের শুনানি শেষ হয়। এ বিষয়ে রায় ঘোষণার জন্য 1 জুন দিন ধার্য করা হয়েছিল। দর্শক, এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী আফজাল হোসেন, চলে যাচ্ছে তার কাছে। আফজাল, অবশেষে আইনি লড়াইয়ের মাধ্যমে নিজেদের নিবন্ধন ফিরে পেল জামাত ইসলামী, কি বলছেন আইনজীবীরা? সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন। আমি আবার বলি আপনাদেরকে, এক লাইন বিষয়বস্তু হচ্ছে জামাত ইসলামের যে রেজিস্ট্রেশন যেটা ছিল 2008 সালে ইলেকশন কমিশন দিয়েছিলেন, এই রেজিস্ট্রেশনটা 2013 সালে হাইকোর্ট ডিভিশন বাতিল করে দেন এক জাজমেন্টের মাধ্যমে। ওইটার বিরুদ্ধে ওনারা আপিল করেছিলেন। আজকে আপিলে যেটা হলো সেটা হচ্ছে হাইকোর্টে যেটা জাজমেন্ট ছিল ওই জাজমেন্টটাকে ওনারা আজকে স্যাটিসফাইড করে দিলেন, বাতিল করে দিলেন। তার ফলে যেটা হলো হাইকোর্টের জাজমেন্টটা থাকছে না। মিনিংটা দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টের আগে যে সিচুয়েশন ছিল, রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় ছিল, ওই সিচুয়েশনটা ফেরত আসে। জামাতের রেজিস্ট্রেশন বৈধই ছিল, বহাল ছিল 2013 সাল পর্যন্ত, এবং 2013 সাল পর্যন্ত ইলেকশন কমিশন ওনাদের জামাত ইসলামের কনস্টিটিউশনের উপরে একটা পর্যালোচনা করছিলেন। ওই পর্যালোচনার স্টেজে ওটা স্টে হয়ে গিয়েছিল। এখন ইলেকশন কমিশন পর ডিরেকশন দিয়েছে আপিল ডিভিশন ওই স্টেজ থেকে আবার শুরু করার জন্য। আচ্ছা, জামাতকে দাঁড়িপাল্লা প্রতীক দিতে ইলেকশন কমিশনের তো আইনগত কোনো বাধা নেই? এই বিষয়ে কোনো ধরনের ডিরেকশন এই কোর্ট থেকে আসেনি, মানে কোনো বাধা নেই? না, বাধাই বলছি না। আমার নাম তহিদুল ইসলাম। থ্যাংক ইউ। এইটা অনারেবল কোর্টের অর্ডারটা আসবে। আফজাল, আপনাকে ধন্যবাদ। জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে আজ। ক্ষমতাচ্যুত হওয়ার পরে শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম কোনো মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে। চিফ প্রসিকিউটর বলেন, মামলা তদন্ত শেষ করে গত 12 মে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ এনে প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ক্ষমতাচ্যুত হওয়ার পরে শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম কোনো মামলায় বিচার কার্যক্রম শুরু হচ্ছে। আন্দোলনের সময় হাসিনার কথোপকথনের 2টি অডিও রেকর্ড এবং জুলাই আগস্টে বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনাগুলোর ভিডিও ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে। এছাড়া বিচার কাজ টেলিভিশনে সরাসরি সম্প্রচারও করা হবে। ঈদুল আজহা উপলক্ষে আগে ভাগে ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকে। ভোর 6টা থেকে 9টা পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে 11টি ট্রেন ছেড়ে গেছে। দিনব্যাপী বিভিন্ন গন্তব্যে 43টি ট্রেন চলাচল করবে। ঈদে ঘরমুখো মানুষের সুবিধায় বাড়তি 5 জোড়া বিশেষ ট্রেন সহ 3টি ক্যাটল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সেগুলো 4 জুন থেকে চালু হবে। যাত্রীরা বলছেন, টিকিট অনলাইনে হওয়ায় ভোগান্তি অনেকটাই কমেছে। সেই সঙ্গে রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। টিকিটবিহীন কেউ যেন স্টেশনে প্রবেশ করতে না পারে সেজন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেল পুলিশ এবং আনসার সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী রাকিব হাসান, যুক্ত হচ্ছে তার সাথে। রাকিব, আপনি সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ শাইনি আপনাকে। আসলে আপনারা জানেন যে গতকাল থেকেই কিন্তু শুরু হয়েছে ঈদ যাত্রার যে বিশেষ ট্রেন যাত্রাটি গতকাল থেকেই শুরু হয়েছে। আজকে আসলে বিশেষ ট্রেন যাত্রার দ্বিতীয় দিন। আমরা দ্বিতীয় দিনে এই কমলাপুর স্টেশনে সকাল থেকেই দেখতে পাচ্ছি যে আসলে যাত্রীদের চাপ ছিল মোটামুটি। এখনও পর্যন্ত যে পরিমাণ চাপ হওয়ার কথা সেই পরিমাণ চাপ আমরা দেখতে পাইনি। তো আমরা যেই প্ল্যাটফর্মটিতে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে অল্প কিছুক্ষণ আগেই কিন্তু একটি ট্রেন ছেড়ে গিয়েছেন যাত্রী নিয়ে। তবে সব কিছু মিলিয়ে আমরা এখন পর্যন্ত সকাল থেকে যতটুকু জানতে পেরেছি যে একটি
ট্রেন ছাড়া বাকি সবগুলো ট্রেনই কিন্তু নির্ধারিত সময়ের শিডিউল অনুযায়ী ছেড়ে গিয়েছেন। একটি ট্রেন শুধু রয়েছেন তিতাস, যে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার কথা ছিল, সকাল 10:15টায় যাওয়ার কথা ছিল, সেটি কিন্তু এখনও পর্যন্ত ছেড়ে যায়নি। মাত্র কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে এই ট্রেনটি এই প্ল্যাটফর্মটিতে এসে পৌঁছেছে, অর্থাৎ আসায় দেরি করায় সেক্ষেত্রে তারা যাত্রা পথেও তাদেরকে লেট হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কিন্তু সকাল থেকে বাকি যে ট্রেনগুলো সবগুলো শিডিউল ঠিক ছিল। এবং সাধারণ যাত্রীদের বিষয় যদি একটু বলি, যে এই কমলাপুর স্টেশনে কিন্তু এবার নিরাপত্তার ব্যবস্থা অত্যন্ত জোরালো করা হয়েছে। একই সাথে টিকিট ছাড়া কাউকেই কিন্তু এই প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং যাত্রীরা যারা বের হচ্ছেন ট্রেন থেকে তাদেরও টিকিট চেক করা হচ্ছে না। এবং আমরা গতকালকে যদি একটি সমীক্ষা আপনাদের জানাতে চাই, যে আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাতে চাই, যে এই ট্রেনের যে চেকারের বিষয়গুলো রয়েছে তারা কিন্তু অত্যন্ত তারা গুরুত্ব দিয়ে এই বিষয়টি দেখছেন, এবং গতকালকে বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছেন বিনা টিকিটে ভ্রমণের জন্য। আজকেও সেই বিষয়টি অব্যাহত রয়েছে, মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছেন। সব কিছু মিলে আমরা বলবো যে এবারে ট্রেন যাত্রা অত্যন্ত স্বস্তিদায়ক হবে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এবারও কিন্তু ট্রেনের সবগুলো টিকিট, শতভাগ টিকিটই কিন্তু অনলাইনে দেওয়া হয়েছে। ফলে ট্রেনের কাউন্টারে আমরা দেখতে পেয়েছি যে কোনো ভিড় নেই। যাত্রীদের আসলে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগটাও নেই, কারণ তারা শতভাগ ট্রেনের টিকিটই অনলাইনে পেয়েছেন, এবং সেই টিকিট নিয়েই তারা কিন্তু প্রবেশ করছেন এবং তাদের নির্ধারিত গন্তব্যে চলে যাচ্ছেন। এবং এই স্পেশাল ট্রেন ছাড়া হয়েছে এই ঈদকে কেন্দ্র করে, আমরা জানি 5 জোড়া স্পেশাল ট্রেন চলাচল করছে। এই ঈদকে কেন্দ্র করে ঈদের 10 দিন আগে থেকেই অগ্রিম টিকিটগুলো বিক্রি হয়েছে। আজকে ছিল ট্রেন যাত্রার দ্বিতীয় দিন, অর্থাৎ এবং একই সাথে আরেকটি বিষয় বলি, যে ঈদকে কেন্দ্র করে কিন্তু 3টি আসলে ক্যাটল ট্রেন, অর্থাৎ পশুবাহী যে ট্রেন চলাচল করবে ঢাকায়, এই সপ্তাহের মধ্যে 3টি ট্রেন 2 দিন সময় নির্ধারণ করা হয়েছে। এই 2 দিনের মধ্যে তিনটি আসলে ঢাকায় এসে পৌঁছাবে। আসলে এই সব কিছু মিলিয়ে আমরা বলবো যে ট্রেনের যাত্রা অত্যন্ত আসলে আরামদায়ক এবং সুবিধা হওয়ায় সাধারণ যাত্রীরা কিন্তু এই ট্রেনকেই বেছে নিচ্ছেন। বিগত সময়ের মতো এবারও কিন্তু যাত্রীরা যারা ট্রেনকেই বেশি প্রেফার করছেন, কারণ ট্রেনে অল্প সময়ে, নির্ধারিত সময়ে এবং আরামদায়ক ভ্রমণ বলে তারা জানিয়েছেন। অর্থাৎ পরবর্তী ট্রেন আমরা দেখতে পেয়েছি যে 11:30টায় ছাড়ার কথা, এবং এইভাবেই নির্ধারিত যে সময়গুলো রয়েছে সেই সময় অনুযায়ী ট্রেনগুলো তাদের প্ল্যাটফর্মে এরই মধ্যে রয়েছেন, এবং নির্ধারিত সময়ে ট্রেনগুলো ছেড়ে যাবে বলে আমরা আশা করছি। শাহিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, জামাতে ইসলামের নিবন্ধনের বিষয়ে সবশেষ খবর জানতে আমরা যুক্ত হচ্ছি ট্রাইব্যুনাল সহকর্মী শিমুল খানের সাথে। তিনি আছেন ট্রাইব্যুনালে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শিমুল, জুলাই আগস্ট গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। শাহিলি, ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা অবস্থান করছি। আমরা একটু যদি জানিয়ে রাখি, জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। এই মামলায় অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর আগে গত 12 মে তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রসিকিউটর জমা দেন। বেলা 12টা নাগাস্তা কিন্তু এই তদন্ত দাখিল করবে, এমনটি কিন্তু জানিয়েছেন আমাদেরকে। এবং এই দাখিল কেন্দ্র করে আসলে গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছেন, এবং গণমাধ্যম কর্মীরা তদন্ত পেশ করার পরে কিন্তু আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন প্রসিকিউট যে সদস্যরা, তারা কিন্তু কথা বলবেন। সাইলি, এই ছিল আমার কাছ থেকে ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ আপডেট। সাইলি। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জুলাই আগস্ট গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের যে সবশেষ তথ্য ছিল সেই বিষয়ে জানাচ্ছিলেন শিমুল খান।
দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। কোরবানিকে সামনে রেখে দেশীয় গরুর চাহিদা বেশি থাকায় মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় ছোট বড় খামারগুলোতে প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণ করেছে খামারিরা। সবুজ ঘাসসহ প্রাকৃতিক খাবার খাইয়ে গরু মোটাতাজা করছেন তারা। ভারতীয় গরু না আসলে ভালো লাভের মুখ দেখবেন তারা। জিয়াউদ্দিন লিয়াকতের তথ্যচিত্রে শিমুল খানের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় কোরবানির জন্য প্রস্তুত প্রায় 700 খামারের পশু। গোখাদ্যের দাম দিন দিন বেড়ে যাওয়ায় ও ভালো দাম না পাওয়ার সংখ্যায় এ উপজেলার খামারিরা। তবে বাহির থেকে গরু না আসলে লোকসানের সংখ্যা কাটিয়ে লাভের মুখ দেখবেন এমনটি আশা খামারিদের। বাহির থেকে যদি এবছর গরু না হয় কোরবানিতে, তাহলে আমার খামারিটা মোটামুটি ভালো থাকতে পারবে। খোল বুসি ঘাস কাটিয়ে খাওয়াই, গরুরে কোনো ইঞ্জেকশন দেয় না, কোনো ফিট খাওয়াই না। কোরবানির পশুর হাট জমতে শুরু করায় পাইকারদের নিরাপত্তা ও চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির দাবি ক্রেতা ও বিক্রেতাদের। গরুর কাছে আমরা একটু নিরাপত্তা চাই, প্রত্যেকের ঝই ঝামেলা না হয়। হাটের সময় প্রশাসনিক পুলিশ কর্মকর্তার সাহায্য সহযোগিতা কামনা করি। টহল ডিউটি জোরদার করা হয়েছে, সাথে সাথে সাদা পোশাকের পুলিশও নিয়মিত গোয়েন্দা নজরদারি রাখছে। দেশীয় পদ্ধতিতে পশু মোটাতাজন করা ও ক্ষতিকর ইনজেকশন ট্যাবলেট ব্যবহার না করার অনুরোধ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার। সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য খাওয়াইয়া লালন পালন করতেছে, কোনো রোগ স্টেরয়েড বা গ্রোথ হরমোন বা অন্য কোনো খাবার খাওয়াচ্ছে না। আমরা নিয়মিতভাবে খামারগুলা পরিদর্শন করতেছি। এবছর কোরবানির ঈদ উপলক্ষে দুই উপজেলায় ছোট বড় মিলিয়ে 28,000 কোরবানির পশু উপযোগী করে তোলা হয়েছে, যা প্রয়োজনের তুলনায় 9,500 বেশি। শিমুল খান, মাই টিভি, ঢাকা। 4 দিনের সফল জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গত রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। রাতে 12টা 15 তার ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছায়। জাপান সফরে প্রধান উপদেষ্টা বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে ভূমিকা রাখেন। এই সফরে জাপান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং মানব সম্পদ উন্নয়নে বেশ কিছু চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। জাপানে বাংলাদেশের কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে বেহাল দশা রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের গ্রামীণ সড়কটি। খানাখন্দ আর জলাবদ্ধতায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন পথচারীরা, এমনকি ঘটছে নানা দুর্ঘটনাও। দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। খুরশিদ আলমের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস সাবিজ উচ্ছ্বাস। দেখে বোঝার উপায় নেই এটি কোনো রাস্তা। খানাখন্দ ও বড় বড় গর্তে দীর্ঘদিন ধরে বেহাল দশা রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের সড়কটির। প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হয় সড়ক ব্যবহারকারী কয়েক হাজার পথচারী, যানবাহন চালক ও যাত্রীদের। এমনকি প্রায় ঘটে ছোট বড় দুর্ঘটনা। আমাদের এই রাস্তা দিয়ে চলাচল করা খুব সমস্যা হয়ে গেছে। বৃষ্টি বাদল হইলে এখান দিয়ে মানুষ চলাফেরা করতে পারে না। বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীরা তারা যাচ্ছে রাস্তা দিয়ে, বিভিন্নভাবে পড়ে বই খাতা ব্যাগ পানিতে ভেজে যাচ্ছে। অসুস্থ হলে ফস করে কোনো একটা রুগী নিয়ে যাব, তারও সমস্যা হয় অনেক। ভ্যান যাইতে চায় না, তখন কি করা লাগে, সেই রুগীটাকে ধরাধরি করে নিয়ে যেতে হয়। একটু বৃষ্টি হলেই জমে হাঁটু পানি, ফলে স্কুল কলেজগামী শিক্ষার্থীদের পড়তে হয় ভোগান্তিতে। 1.5 কিলোমিটারের সড়কটি সংস্কারের জন্য একাধিকবার চেয়ারম্যান মেম্বারের কাছে গেলে মেলেনি কোনো সুফল। কোনো গাড়ি ঘোড়া চাই, গাড়ি ঘোড়া যেতে পারে না, ঘোড়া লাগে, ঘোড়ার মতো রাস্তাও নাই, বেশি জঙ্গল বাড়ি দিয়ে হাঁটা লাগে। পিছলি পরে অনেক সময় বই ভিজে যায়, একটু বৃষ্টি হলে এখানে 1 হাঁটু পানি। সাইকেল মোটরসাইকেল কেউ যেতে আসতে পারে না। সরকারের কাছে আমার এটা আবেদন, এই রাস্তাটা জানি পাকা করে দেয়। দ্রুত ফার্মগেট থেকে মাধবপাড়া পর্যন্ত সড়কটি সংস্কারে উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন। সাথে কথা বলে জলাবদ্ধতা নিরসনের জন্য কি করা যায়। শুধু আশ্বাস নয়, জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি সংস্কারে উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। ইউনিয়ন চেয়ারম্যানের কাছে যদি আমরা প্রস্তাবনা পাই, তাহলে হয়তো আমরা পরবর্তীতে এটার বিষয়ে ব্যবস্থা নিতে পারবো। উপজেলা প্রকৌশলী সহ ওখানকার ইউনিয়ন পরিষদ প্রশাসক যিনি আছেন, তারাও এটা দেখভাল করবেন। আশা করি আমরা এই রাস্তাটি নির্মাণের ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে পারব। শামস সাবিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। গ্রাম বাংলার খবর।
পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর নির্বাচনের সংখ্যা গরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছে ফোরাম জোট। ঢাকায় ২৬টি পরিচালক পদের মধ্যে ফোরাম জোট পেয়েছে ২৫টি এবং চট্টগ্রামে ৯টি পরিচালক পদের মধ্যে 5টি পদে জয়লাভ করেছেন এই জোটের প্রার্থীরা। শনিবার চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট টানা বিকেল ৫টা পর্যন্ত চলে। পোশাক খাতের ব্যবসায়ীরা জানিয়েছেন, ১.৫ যুগ ধরে স্বৈরাচার সরকারের প্রভাবে সঠিক নেতৃত্ব পছন্দে বাধাগ্রস্ত করা হয়েছিল। পরিবর্তিত পরিস্থিতিতে এবারের নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে মোট ১,৮৬৪ জন ভোটারের মধ্যে ১,৬৩১ ভোটার ভোট দেন। এর মধ্যে চট্টগ্রামে ২৫৪টি ভোট কাস্ট হয়েছে। ৫ আগস্ট হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত কুষ্টিয়া মডেল থানার কার্যক্রম শুরু হয়েছে ১০ মাস পর। শনিবার এর উদ্বোধন করেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক। পরে এ উপলক্ষে কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন। ৫ আগস্টের সেই ওই প্রেক্ষাপটে থানাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো এই থানাটা একটা ঐতিহ্যবাহী থানা। তো এইরকম একটা থানার কার্যক্রমের মধ্যে দিয়ে আমরা যেটা আশা করব সেটা হচ্ছে যে আপনারা আগে যেভাবে আমাদেরকে হেল্প করেছেন, আমরা তার চেয়েও অনেক বেশি কোঅপারেশন আপনাদের কাছে আশা করি। মাদক নয়, চাই সুন্দর জীবন এই স্লোগানে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে মাদক মুক্ত দেবিদ্বার গড়ার লক্ষ্যে মানববন্ধন ও র্যালি করেছে গোমতী মাদক বিরোধী ও সমাজ উন্নয়ন সংগঠন। এ সময় গোমতী মাদক বিরোধী ও সমাজ উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি SM ইমরান হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার মোহাম্মদ রায়হানুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক কাউসার মোল্লা, সহসভাপতি ইঞ্জিনিয়ার শাহজামান মুন্সি, আবু বকর সিদ্দিক সহ আরও অনেকে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর আমবাগান রোডস্থ শহীদ ওয়াসিম আকরাম পার্কে খুরশি, পাহাড়তলী ও আকবর থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিলের মোনাজাতের মাধ্যমে শহীদ ওয়াসিম আকরাম পার্কের নামফলক উন্মোচন এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী নিয়ে এক আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে সিলেট ২৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের শনিবার দক্ষিণ সুরমার আলমপুর এলাকায় অনুষ্ঠিত হয়েছে। ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও কানাডার টরেন্ট সিটি বিএনপির সাংগঠনিক সম্পাদক নাহিদ আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা নাসিম হোসাইন, মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। কুমিল্লা ১৪ গ্রামে মহাসড়ক সংলগ্ন বিভিন্ন ভাঙ্গারি দোকানের ময়লার ভাগাড়ের অনিরাপদ স্থানে পরিণত হয়েছে গুরুত্বপূর্ণ বিভিন্ন ছোট বড় নদী খাল। দোকানের ময়লায় অস্তিত্ব সংকটে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ খাল, নদী খাল এবং নালার পানি প্রবাহের গুরুত্বপূর্ণ পয়েন্টে ময়লার ভাগাড় থাকায় অনেকাংশে পানি প্রবাহ একেবারেই বন্ধ করে দিয়েছে ভাঙ্গারি দোকানের এসব ময়লা। ফলে চলমান বর্ষা মৌসুমে এবং গত কয়েকদিনে অতিবৃষ্টিতে পৌর এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছিল। এমন পরিস্থিতিতে উপজেলার গুরুত্বপূর্ণ স্বর্ণনোলা খাল, মিতল্লা খাল, বোয়ালচুরি খাল, কানাই নদী, কাকড়ি নদী সহ ১৪ গ্রাম উপজেলার খাল বিল সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ জামাল হোসেন। নরসিংদীর বেলাবতে আলোচনা সভা ও র্যালির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট অলিউর রহমান কাউসার, উপজেলা জামাতে আমির মাওলানা জহিরুল ইসলাম, বেলাবো প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক সহ আরও অনেকে। তাছাড়া প্রকাশ্যে ধূমপান করার দায়ে বেশ কয়েকজনকে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আখাউড়া উপজেলা বিএনপি পৌর বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে আখাউড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বাহার মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠান হয়েছে। শনিবার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ। অনুষ্ঠানে আখাউড়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানে আহত কক্সবাজারের পেকুয়া উপজেলার ৫ জন আহত ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। শনিবার উপজেলা পরিষদ হলরুমে আহত প্রতি জনের মাঝে ১ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি। এ সময় সংস্কৃতি সচিব মোহাম্মদ মফিদুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন। পরে জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের বাড়ি পরিদর্শন এবং পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ করি এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস, প্রেস ক্লাবের আহ্বায়ক ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট SM আব্দুল্লাহ হক, প্রেস ক্লাবের সদস্য সচিব MM মাহবুবুর রশিদ লাবলু সহ অন্যান্যরা। টানা বৃষ্টিতে সিলেটের ডুবে গেছে অধিকাংশ রাস্তাঘাট, অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী। শনিবারের ভারী বৃষ্টিতে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে কোথাও হাঁটু পানি, কোথাও বা কোমর সমান। এ অবস্থায় বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। আবহাওয়ার যা পূর্বাভাস, আগামী কয়েকদিন এ অবস্থা চলতে থাকবে। সিলেট অঞ্চলে বৃহস্পতিবার থেকে থেমে থেমে ঝরছিল বৃষ্টি। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি শুক্রবারেও ভারী বৃষ্টি হয়েছে। সিলেট মহানগরীর নিম্নাঞ্চলগুলোতে পানি ওঠার খবর পাওয়া গেছে। তবে শনিবার দুপুরের পর টানা ২.৫ ঘন্টার ভারী বৃষ্টিতে তলে গিয়েছিল নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, ইলেকট্রিক সাপ্লাই, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সড়ক। রাস্তাঘাটগুলো পানির নিচে তলিয়ে যায়।